যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়, ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে, ওই ওর ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে। লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। যে এত বড় একটা গণহত্যার বিপক্ষে একটা শব্দ বলতে পারে নাই, তাহলে মানে নীরব ভাবে এটাকে সমর্থন দিয়েছে। এবং শেখ হাসিনা যদি 5ই আগস্ট থেকে পার পেয়ে যেতেন এবং ক্ষমতায় টিকে থাকতেন, তিনি আবার একই ক্ষমতাভোগী থাকতেন, সুবিধাভোগী থাকতেন, তাহলে আপনি তাকে এই অন্যায়ে বা এই দোষে তিনি দোষী হবেন। যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়, ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে, ওই ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে। লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না। আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট, যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম আর কি। আপনার বাবা মা কি তখন আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনো ভালো আছে, এইটাই আর কি। মানে তারা কি তখন ওই বাড়িতে ছিলেন ওই মুহূর্তে, ওই সময়টায়? তার 3 মিনিট আগেও তো, 3 থেকে 5 মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তারা মানে আমার বাসায় আসলে আমার বাবা মার তো ধরেন, আমার মার যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। এখন তারা তো ওই সময় বাসায় ছিল। আরো একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারিনি, উনরা বাসার ভিতরেই ছিল, এটা তো উনারাও কল্পনা করেনি। কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে, তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় মানুষ আসছে, আপনারা একটু বাসার বাইরে যান। তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে। আচ্ছা, কয়েকটা ছেলে মেয়ে থাকে, এটা কারা? এখানে ধরেন ওই বাসায় তো আমার 2 ভাই, তো আমরা ঢাকায় থাকি। তো ওই বাসায় অনেকেই জানে, হয়তো বা অনেকেই জানে, আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে, দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, 6-7 জন আছে, যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই, বা বাবা বিয়ে করেছে, ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না। তো আমার মা করতো কি, ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো। তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই, সেখানে ওদেরকেও বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি, তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো।
ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিছে আর কি। মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম 2000, যেটা বলছি বারবার, 15 সালে, তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক অনেক ভিডিও টিডিও তো আছে, দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। বাড়িটি আপনি কবে তৈরি করেছিলেন? এই বাড়ি তৈরি করেছিলাম ভাই 2014 সালের মাঝামাঝি বা শেষের দিকে, 2015 যে হয়তো বা কাজ শেষ হয় আর কি, এটা শেষ হয়। আচ্ছা 2014-15 সালে, 2014-15 সালে। আচ্ছা আচ্ছা। কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত, আমার কোনো অ্যাসেটই সেটা 2018 সালের পরে না। আমার নড়াইলের বাড়িও 2014-15 সালে করা। আমার পূর্বাচলের যে জায়গাটা, সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম। তখন হাবিবুল বাশার সুমন ভাই ক্যাপ্টেন ছিল, আপনার মনে আছে কিনা, 2006-5 সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম আমরা। হ্যাঁ। তো তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের 5 কাঠা করে জমি দিয়েছিল, পূর্বাচলেরও জমিটা। আমার মিরপুরের যে বাড়িটা আছে, একটা 2008 সালে করা, আইপিএল খেলে এসে করছি। আর যেটায় আমি থাকবো আর কি, সেটা আমার 2015 সালে বা 15 সালের মাঝামাঝি সময় আমার করা। সে বাড়ি এখনো আমি উঠতে পারিনি, মানে প্রক্রিয়াধীন 8-9 বছর ধরে। তো আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার, মানে 2018 সালের পরে আমার কোনো কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা, যেটা আপনারা বললাম 2014-15 বা ওই 15 সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ। তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল, একটা দুইটা না, প্রায় 20টার উপর এন্ডোর্সমেন্ট ছিল। এরপরে আমি জাতীয় দলে খেলেছি, সবকিছু, আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম 2000, যেটা বলছি বারবার, 15 সালে, তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক অনেক ভিডিও টিডিও তো আছে, দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে, আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি, মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে,
তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। কিন্তু আমি কখনোই এই বাড়ি নিয়ে আসলে সালিশ বিচার এগুলো চাইবো না। 18 সালের যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাশরাফির কাছে হইলো না, বাট তারপরে আমি উত্তর দিচ্ছি যে 2018 সালের হলফনামা এবং 24 সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন, এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে, সেটা তো আমি বললে হবে না, সেটাকে জাস্টিফাই করলে পরিষ্কার বোঝা যাবে। শুধু এতটুকুই বলছি যে সেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে ঘটনা কি। 18 পরও তো আপনি খেলেছেন ক্রিকেট, ইনফ্যাক্ট ক্রিকেটে এখনো খেলছেন, তো ক্রিকেটের আয়টা ওইখানে। আমার তো নোমান ভাই, আমার কোনো ব্যবসা করি না। আপনি এত এত সাংবাদিক আছে, আমি কোনোদিন আমার 14 গোষ্ঠীরও মানে ক্লোজ যারা, তাদের কারো কোনো লাইসেন্স পাবেন না খুঁজে যে আমরা কোনো ব্যবসা করেছি, ঠিক আছে? সো আমি নিজেও কোনোদিন কোনো ব্যবসা করিনি। হবেন নীরব থেকে যদি শাস্তি পান, আপনারা সরব হয়েছেন বঙ্গবন্ধু করেছেন পুরস্কার জেতার জন্য, আপনারা তখন শাস্তি পাবেন না? তখনও তার ওই অতীত ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ তখনও সেই অতীত ছিল। মানে ধরেন ওই যে আপনার বঙ্গবন্ধু স্তুতি আর কি যেটি বলছি, সেটা পুরস্কার জেতার জন্য করেছেন একটা বিতর্ক কম্পিটিশনে, কিন্তু আপনার একটা উদ্দেশ্য ছিল পুরস্কার জেতা। আর মাশরাফি এখানে নীরব থেকেছেন। আপনারা ছাত্রলীগ করেছেন, তখনও ছাত্রলীগের ইতিহাস খারাপ, তখনও আমরা দেখতাম ছাত্রলীগ ওই একটা শিবির ধর ওইটা তখনও ছিল, বা তখনও মানে ছাত্রলীগের নির্যাতনের বিষয়গুলো ছিল, তখন আপনারা ছাত্রলীগ করেছেন। তখন আপনারা সরকারি চাকরির জন্য যখন মানে প্রিপারেশন নিচ্ছেন, সেই সরকারের আমলে চাকরি পাবেন জন্য আপনারা কাজ করছেন, আপনারা সেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে করছেন, মানে সবই তো আপনারা স্বার্থ হাসিলের জন্য করছেন। তাহলে একটা নীরব থাকা মানুষের উপর এত ক্ষোভ কেন? তিনি যদি তার স্বার্থ, তিনি ভালো মানুষ না, তিনি তার স্বার্থ হাসিলের জন্য কাজ করছেন, এই জন্য তার বাড়িঘর আপনি সব পুড়িয়ে দিবেন, মানে এটাকে আপনি ভ্যালিডিটি দেবেন? আপনিও মানে ছাত্রলীগ করা সেই একটা ব্যাখ্যাও নিশ্চয়ই বিভিন্ন সময় আপনি দিয়েছেন, বা আপনি সবসময় বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, আমার বঙ্গবন্ধুকে সম্মানিত করলে জাতি সম্মানিত হবে, সেই ভাইরাল বক্তব্য আমরা দেখেছি। এমনকি কোটা আন্দোলনটা যখন মানে বৈষম্য বিরোধী আন্দোলনটা 24-এর যেটি হলো, সেখানেও আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই ছিল স্লোগান। তারপরে যখন আপনারা জয়ী হলেন, তারপরে মুজিববাদ মুর্দাবাদ কেন? প্রথমত হচ্ছে মানে কিছু জিনিস হয়তো এটা আপনার জায়গা থেকে ওই তথ্যটা আপনার কাছে নাই দেখে আপনি মিস ইন্টারপ্রেট করছেন বা ভুলভাবে উপস্থাপন করছেন। বা সবাই যারা আমাদের দর্শক আছে যারা, তারা হচ্ছে যে একটা বা দুইটা সম্ভবত বক্তব্য তাদের কাছে আসে, এটা কোনো পলিটিক্যাল বক্তব্যের জায়গা না, এটা ছিল একটা বিতর্ক প্রতিযোগিতা। আওয়ামী লীগের সময় অধিকাংশ বিতর্ক প্রতিযোগিতা যেগুলো এরকম অ্যারেঞ্জ করা হতো সরকারি ভাবে বা বিভিন্ন জায়গা থেকে, ওই প্রতিযোগিতাগুলোর ওই বিতর্কের বিষয় কেন্দ্রিক ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এই রিলেটেড বিষয় ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল আমার বঙ্গবন্ধু। তাহলে আমি এখন কি নিয়ে বলবো ওই জায়গা থেকে? আমি জিয়াউর রহমানকে নিয়ে বলবো? আমি ওই জায়গা থেকে, আমি তো একজন বিতার্কিক, আমার উদ্দেশ্য একটাই, আমার পুরস্কার জিততে হবে, আমার চ্যাম্পিয়ন হইতে হবে, আমার উদ্দেশ্য একটাই। এবং এরকম আমি বেশ কিছু, সর্বশেষ 2022 সালে অগাস্টে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ওই শোকের মাস অগাস্ট, ওই অনুযায়ী একটা বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক টপিকটা ছিল ওই রকম। তো আমার ওইটা সর্বশেষ বিতর্ক ছিল। তো ওইখানে আমি পুরোটা করেছি আওয়ামী লীগ, মুজিবুর রহমান, ছাত্রলীগ, একদম সেই 1947 কিছু বিষয়ের ক্রিটিসিজম করে, এবং ওই বিতর্ক প্রতিযোগিতাতেও আমি হয়েছে, কিন্তু ওইটার সামনে আনা হয় না, কারণ ওই খেলে আমি আওয়ামী লীগকে ক্রিটিসাইজ করেছি, শেখ মুজিবুর রহমানের সমালোচনা করেছি, শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছি, ওটা আনা হয় না। ওই বিতর্কের ওইটা নিয়ে আসা হয়, কারণ ওইটা আনলে এখন যেটা হয় যে আমাকে একটু প্রশ্ন করা যাবে, একটু বিব্রত করা যাবে, কিন্তু সেটা একটা বিতর্কের টপিক ছিল। এটা প্রথমে আমি আপনাকে স্পষ্ট করলাম। আপনার বর্তমান অবস্থানের সাথে সাংঘর্ষিক বলেই সেটি আনা হয়। আপনার তো এটাই অবস্থান যে আপনি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার সমালোচনা করবেন, ফলে ওটি তো আর আনবার বিষয় না। সার্জিস, আমি আপনার কাছে এটা আসলে জানতে চাই, আমি একটু জিজ্ঞাসা করি যে পুরস্কার জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বলে আপনি এই বিষয়গুলো বলেছেন যেটি আপনি বিশ্বাস করেন না। এখন ধরেন
মানে আরেকটা প্রসঙ্গ আমি একটু মিলাই তার সাথে, ধরেন মাশরাফি, যার এখন ও না, বাংলাদেশ, আমি একটু add করবো। একটু আমি আমি একটু একটু যোগ add করি, করি প্রশ্ন এখানে। শেষ করি, হ্যাঁ, হ্যাঁ, আপনি আরো বড় sure, করে বলবেন যে ধরেন এখন বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সবাই খুব খুশি, আপনিও সেলিব্রেট করছেন, দেখলাম আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরকম মাশরাফির নেতৃত্বে অনেক অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেও যদি মনে করে যে তাকেও জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বা কিছু একটা করতে হবে আপনার মতোই, যে পুরস্কার জিততে হবে, তাহলে তার আবার অনেক অন্যায়, তার বাড়িঘর ভাঙা জায়েজ, তার জীবনকে জীববৃত করে ফেলা মানে জায়েজ। এটি কেমন? পুরস্কার শুধু আপনাদেরই জিততে হবে? এই জিনিসটা হচ্ছে মানে একটু মধু মিশিয়ে ব্যাখ্যা করা, যেভাবে উপস্থাপন করা আপনি ওইভাবে করার চেষ্টা করতেছেন, ব্যাপারটা এরকম না, আপনার আপনি না হয় অ্যাকচুয়ালটা তিতা বলা উচিত। মিশিয়েই বলেন। জি। হ্যাঁ মানে না, ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে আমি শেখ মুজিবুর রহমানের ধরেন 50-60-এর দশক থেকে 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত তার যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, এগুলো আমি অ্যাকনলেজ করি, স্বীকার করি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ ইতিহাসের সত্য জায়গাগুলো আপনি ধামাচাপা দিতে পারবেন না, এটা করার কোনো সুযোগ নেই। সো 1971 সালের 25শে মার্চের আগে পর্যন্ত তার যে অবদানের জায়গাটা নির্দ্বিধায় স্বীকার করি। ইভেন 25শে মার্চের পর থেকে 72 সালের ধরেন 10ই জানুয়ারি পূর্ব পর্যন্ত তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে জাতীয় চার নেতার যেটা অবদান ছিল, সেটাও নির্দ্বিধায় স্বীকার করি। এবং 72 পরবর্তী সময়ে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান তিনি যে একজন স্টেটসম্যান হিসেবে ব্যর্থ হয়েছেন, ধীরে ধীরে স্বৈরশাসক হয়ে উঠলেন, স্বৈরশাসনের বীজটা যে তখন থেকে শুরু হলো বাকশাল কায়েমের মধ্য দিয়ে, তখন থেকে যে বাংলাদেশের মিডিয়াকে জিম্মি করা শুরু হলো, তখন থেকে যে বাংলাদেশের ভোট চুরি শুরু হলো 73-এর ওই নির্বাচনের মধ্য দিয়ে, এটাও আমি নির্দ্বিধায় স্বীকার করি। তো আমি যেমন অবদানটাকে স্বীকার করি, যেটা ক্রিটিসিজম এটাও স্বীকার করি। আমার হয়তো বিতর্কের কোনো একটা জায়গা ছিল যেখানে আমার শুধু অবদানটা বলতে হবে, আবার কোনো একটা জায়গা ছিল টপিকে যেখানে আমার শুধু ক্রিটিসিজম করতে হবে, টপিকটা এই কেন্দ্রিক ছিল। এবং আমি এটাও আপনাকে বলছি যে ওই 72 থেকে 75-ও তার যে ভালো স্টেপ গুলো যদি যেগুলো ছিল, আমার সেগুলো স্বীকার করতে কোনো সমস্যা নেই। এখন মাশরাফির কথাটা আমি বলি, বাংলাদেশের এই যে ক্রিকেটের জায়গা, ক্রিকেটের যে অল্প কয়েকজন খেলোয়াড়কে আমার অনেক বেশি পছন্দ, তার মধ্যে মাশরাফি একজন। এখন এটা হচ্ছে এই যে ক্রিকেটার মাশরাফি, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে, তিনি যদি তার জায়গা থেকে একটা দল, যেই দলে তিনি একটা অংশগ্রহণ করলেন ভালো কথা, 18 নির্বাচন করলেন, এমপি হলেন, পুরো বাংলাদেশ তার জায়গা থেকে দেখলো যে 18 নির্বাচনটা একটা রাতের নির্বাচন ছিল এবং গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এবং তার ওই আসনে আমরা যদি নির্বাচনের ওই ফলাফলটা আপনি দেখেন, নির্বাচনের ফলাফল আমরা যেটা দেখলাম যে 95% বা 94% ভোট শুধু তিনি একাই পেয়েছেন। হ্যাঁ, নির্বাচন। তাহলে এই নির্বাচনে মানে আমার যে জায়গাটা, আমি 24-এর নির্বাচনে 7ই জানুয়ারি স্পষ্ট আমার সোশ্যাল মিডিয়া এখনো পোস্ট আছে, এই নির্বাচনকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বর্জন করেছিলাম, বয়কট করেছিলাম, এবং আমি বলেছিলাম যে এই নির্বাচনটার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ক্ষমতা আসবে তারা কোনোদিন জনগণের সরকার হইতে পারে না। তো এই ধারণাটা ধরেন আমি সাপোজ 17 থেকে 22 সাল পর্যন্ত ছাত্রলীগের প্রোগ্রাম করেছি, গেস্ট রুম করেছি, এবং আমি আপনাকে এটা বলি আমার কোনোদিন ছাত্রলীগের কোনো পদ পদবি ছিল না, এটুকু স্পষ্ট করি, যদি আমাকে অনেক বড় নেতা বানিয়ে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে এই 22-এর পর থেকে আমি একদম পড়াশোনার দিকে চলে যাই, বিসিএস কেন্দ্রিক পড়াশোনা, জব রিলেটেড আর কি। তো এরপরে 24-এর শুরুতেই প্রথম জুলাইয়ের 3 তারিখে 4 তারিখে এই সময় আমাকে ছাত্রলীগের নির্দেশে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং আমি যখন হলের মানে ব্যাগ গাটি গুছায় আমি যখন হল গেটে আসলাম, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার স্টুডেন্ট এসে দাঁড়ালো, তারা জানতে পারলো যে আমাকে বের করে দিচ্ছে ছাত্রলীগ হল থেকে, তারা এসে দাঁড়ালো এবং তারা ওই সময় আমাকে আবার হলে ফিরে নিয়ে গেল। তো এই প্রথম আক্রমণটা ওই সময় আমার উপর দিয়ে আসে। এবং আমার যখন সুযোগ হয়েছে, আমি আমার জায়গা থেকে আপনাকে এইটুকু বলি, আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একটা স্টুডেন্টের এককভাবে এই সক্ষমতা কোনোদিন ছিল না যে একটা সিস্টেমের বিরুদ্ধে একাই রিভোল্ট করে কিছু একটা করতে পারবো। যেদিন আমার মনে হয়েছে যে আমি রিস্কটা নিব, যে যা হচ্ছে অন্যায় হচ্ছে, যেটা এখন করতেছে এটা ঠিক না, ওই দিন আমি সামনে আগায় গেছি এবং আমি নেতৃত্বের জায়গাটাতে ছিলাম একদম ডে 1 থেকে, এমন না যে পরে আসছি এসে যুক্ত হয়েছি, এবং লাস্ট ডে পর্যন্ত। তো আমার যখন মনে হয়েছে যে আমি এটা করতে পারবো, এখন কিছু হলে আমি মোকাবেলাও করতে পারবো, তখন আমি এটাতে দাঁড়াইছি কিন্তু। এবং এই যে পূর্বের যে বিষয়গুলো আপনি আপনার জায়গা থেকে যেটা টানতেছেন, আমি এখনো বলতেছি
যে ওই যে মাশরাফি ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের যে ক্রিকেট ক্যাপ্টেন, তাকেও আমি ক্যাপ্টেন বলছি, তাকেও আমরা বস করে মানে ওই টাইমে বলছি, ওই টাইমে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে যখন উনার নেতৃত্বে বাংলাদেশের অনেক বিজয় আসছে, তাকেও আমি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমের। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, সমস্যাটা হচ্ছে একে তো তিনি ধরেন, আমি ধরলাম তিনি তার জায়গায় ব্যক্তি মাশরাফি কোনো ধরেন অন্যায়ের সাথে ওইখানে জড়িত না, কিন্তু তার ওইখানকার আসন কেন্দ্রিক যে আওয়ামী লীগের পুরো সিস্টেমটা, যে সিস্টেমের তিনি অংশ বা মুকুট তিনি, এই পুরো সিস্টেমটা একটা স্বৈরাচারী অবস্থা সেখানে কায়েম করেছে। এক, আমি ধরলাম তিনি কোনো বাজেট থেকে 1 টাকাও খায় নাই, কিন্তু এই যে তিনি যে 2টা রাতের ভোট কিংবা ডামি ভোটের মানে নির্বাচিত এমপি, এটাতেও তার মধ্যে প্রথমবার অনুশোচনা আসে নাই, দ্বিতীয়বারও আসে নাই। তো এই যে সামগ্রিক বিষয়, ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা যেটা প্রত্যাশা করছিলাম, না এটা তো মানুষের ক্ষোভ, এটা তো সাধারণ মানুষ করেছে, এটা তো আমরা করতে যাই নাই, এবং 5ই অগস্টে হয়েছে। গণভবন যদি এটা হইতে পারে, তাহলে বাংলাদেশে যারা আওয়ামী লীগের এমপি ছিল, যারা 17 বছর ধরে কারো রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, বিএনপির মানুষগুলোকে বাড়িতে থাকতে দেয় নাই, জেলের মধ্যে পড়েছে, তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, তাদের সন্তানদেরকে পিতামাতার স্নেহ থেকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, তাদের এই ক্ষোভের উদ্গীরণটাকে আপনি যদি মানে এখন এটার জন্য তাদেরকে অপরাধী করেন, এটা তো হইতে পারে না। তো এখন ব্যাপারটা হচ্ছে দিন শেষে এই যে ফলটা, মানে আওয়ামী লীগ যে স্বৈরাচার হয়ে ওঠার যে ফল, এই ফল কিন্তু মাশরাফি ভোগ করেছে। এবং আমি এটাও মনে করি যে তিনি যদি জুলাইয়ের ইভেন কোটা সংস্কার আন্দোলনে ধরেন তার সমর্থন লাগবে না, আমি ধরে নিলাম, জুলাইয়ের 16 তারিখের পরে যখন হত্যা করা শুরু হলো এবং 4 আগস্ট পর্যন্ত প্রায় 1000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে, তখন অন্তত সরকারের পক্ষে গঠনমূলক সমালোচনা করে তার একটা স্টেটমেন্ট নাই। তাহলে যে নীরবে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে, যে এত বড় একটা গণহত্যার বিপক্ষে একটা শব্দ বলতে পারে নাই, তাহলে মানে নীরব ভাবে এটাকে সমর্থন দিয়েছে, এবং শেখ হাসিনা যদি 5ই আগস্ট থেকে পার পেয়ে যেতেন এবং ক্ষমতায় টিকে থাকতেন, তিনি আবার একই ক্ষমতাভোগী থাকতেন, সুবিধাভোগী থাকতেন, তাহলে আপনি তাকে এই অন্যায় বা এই দোষে তিনি দোষী হবেন না? হবেন। নীরব থেকে যদি শাস্তি পান, আপনারা সরব হয়েছেন বঙ্গবন্ধু করেছেন পুরস্কার জেতার জন্য, আপনারা তখন শাস্তি পাবেন না? তখনও তার ওই অতীত ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ তখনও সেই অতীত ছিল। মানে ধরেন ওই যে আপনার বঙ্গবন্ধু স্তুতি আর কি যেটি বলছি, সেটি পুরস্কার জেতার জন্য করেছেন একটা বিতর্ক কম্পিটিশনে, কিন্তু আপনার একটা উদ্দেশ্য ছিল পুরস্কার জেতা। আর মাশরাফি এখানে নীরব থেকেছেন। আপনারা ছাত্রলীগ করেছেন, তখনও ছাত্রলীগের ইতিহাস খারাপ, তখনও আমরা দেখতাম ছাত্রলীগ ওই একটা শিবির ধর ওইটা তখনও ছিল, বা তখনও মানে ছাত্রলীগের নির্যাতনের বিষয়গুলো ছিল, তখন আপনারা ছাত্রলীগ করেছেন, তখন আপনারা সরকারি চাকরির জন্য যখন মানে প্রিপারেশন নিচ্ছেন, সেই সরকারের আমলেই চাকরি পাবেন জন্য আপনারা কাজ করছেন, আপনারা সেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে করছেন, মানে সবই তো আপনারা স্বার্থ হাসিলের জন্য করছেন। তাহলে একটা নীরব থাকা মানুষের উপর এত ক্ষোভ কেন? তিনি যদি তার স্বার্থ, তিনি ভালো মানুষ না, তিনি তার স্বার্থ হাসিলের জন্য কাজ করছেন, এই জন্য তার বাড়িঘর আপনি সব পুড়িয়ে দিবেন, মানে এটাকে আপনি ভ্যালিডিটি দেবেন? আমার এখানে 2টা জায়গা থেকে প্রশ্ন। প্রথমটা হচ্ছে মানে আমার আসলে কেন ছাত্রলীগ করতে হলো? মানে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতে যাই নাই, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছি। আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ এবং প্রত্যেকটা আমার একাডেমিক লাইফে একাডেমিক একটা বিশাল বড় এক্সেলেন্স ছিল। তো আমি তো পড়াশোনা করতে গেছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট থাকবে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছি, আমি আমার সেই সিটে উঠতে গিয়েছি। কিন্তু আমি গিয়ে দেখলাম 4 জনের একটা রুমে আমাদের 40 থেকে 60 জনকে থাকতে বাধ্য করা হইলো 2 বছর একইভাবে ওই গণরুমে। আমি দেখলাম আমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ধরনের প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই, প্রত্যেকটা হল নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ। আপনি যদি প্রোগ্রাম গেস্ট রুম করেন তাহলে হলে থাকতে পারবেন, নাহলে হলে থাকতে পারবেন না, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এই যে একটা সিস্টেম, যেই সিস্টেমটা আপনাকে তৈরি করে এমন ভাবে দেওয়া হয়েছে, যে সিস্টেমটার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই, আমি ওই সিস্টেমটার গিয়ে ভুক্তভোগী, অথচ এর পূর্বে আমি কোনোদিন এমন কিছুই করি নাই যেটার জন্য আমাকে ভুক্তভোগী হইতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হাজার হাজার স্টুডেন্ট যায় যার ধরেন বাইরে এভাবে থাকার সামর্থ্য নাই, তাহলে ওই স্টুডেন্টটাকে যখন বাধ্য এটা করতে হয় ক্লাস বাদ দিয়ে, ল্যাব বাদ দিয়ে, এটা তো তার সাথে হওয়া উচিত ছিল না। তাহলে আমরা তো বরং ওই সিস্টেমটাকে দায় দেওয়া দরকার, যেই সিস্টেমটা 2017 সালে আমাকে এত বড় একটা অন্যায়ের মধ্য দিয়ে নিয়ে গেছে। এবং এরকমও হয়েছে যে আমার পরিবারকে ফোন দিয়ে, আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে, যখন
যখন আমি আওয়ামী লীগ ছাত্রলীগের এই গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে সমালোচনা করে লিখেছি। আমি একদিন মনে করেন গেস্টরুম ডাকা হচ্ছে রাত 2টার দিকে, আমি তখন ঘুমাচ্ছি, কারণ তারপরের দিন সকাল 8টায় আমার ক্লাস কিংবা কোনো এক্সাম। আমি যখন আমাকে প্রোগ্রামের জন্য বা গেস্ট রুমের জন্য ডাকা হয় রাত 2টার দিকে, আমি যাব না, যখন আমাকে সিনিয়ররা এসে